নমস্কার। কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। আমি কৌশিক, আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন। প্রখ্যাত লেখক সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তর লেখা একখানি মুখ। গল্পের সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শুভদীপ বনু, সৌম্যদীপ বনু, কৌশিক জানা, জিৎ ঘোষ, শ্রেয়া রায় এবং পূজা রায়চৌধুরী। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। তাহলে শুরু করছি আজকের গল্প একখানি মুখ। এক মাথা ঝাঁকড়া চুল, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, মুখটাকে যেন সবটাই গ্রাস করেছে। কেবল সেই ঝাঁকড়া রুক্ষ চুল এবং কাঁচা পাকা দাড়ির ভেতর থেকে চোখ দুটোর ধারালো ছুরির ফলার মতো শানিত দৃষ্টি যেন দুটো ক্ষুধার্ত অগ্নিগোলকের মতোই তাকিয়ে থাকে। হঠাৎ সেই দৃষ্টির সঙ্গে চোখাচোখি হলে গায়ের ভেতরটা কেমন যেন শিউরে ওঠে। কানাই মিস্ত্রি। আঁকাবাঁকা অপরিসর গলিটা ঘুরপা খেতে খেতে যেখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক সেইখানে টিনের চালের একটা ছোট খুপড়ি ঘর, চারপাশে পুরাতন টিনের বেড়া, তারই মধ্যে কানাই মিস্ত্রির কাঠের কারখানা। কানাই ছুতোর মিস্ত্রি। আলো বাতাসের সঙ্গে সম্পর্কহীন স্যাঁতস্যাঁতে আধো ছায়ায় ঘেরা সেই ঘরখানির মধ্যে কানাই মিস্ত্রি তার কারখানা খুলে বসেছে। মালিক বলতেও সে, কারিগর বলতেও সে। চারপাশে ছোট বড় মাঝারি সব কাঠের টুকরো ছড়ানো, তুরপুন, বাটালি, করাত, ছেনি, সব যন্ত্রপাতি। একধারে ছোট একটা দড়ির খাটিয়া বিছানা, তার উপরে অত্যন্ত মলিন ছিন্ন একটা শয্যা, তারই পাশে একটা তোলা উঠান, একটা অ্যালুমিনিয়ামের কালি পড়া হাঁড়ি ও দু চারটে অন্যান্য নিত্য ব্যবহারযোগ্য তৈজসপত্র। কাঁচা পাকা চুলদাড়ি দেখেই কানাই মিস্ত্রির সত্যিকারের বয়সটা নিরূপণ করা দুঃসাধ্য। কেননা পাকানো রুক্ষ হাড় সর্বস্ব দেহটার মধ্যে এখনো যে কোথাও ঘুণ ধরেনি, সেটা দেখলে আর বুঝতে কারোরই কষ্ট হয় না। কাজ কারবারও কানাই মিস্ত্রির এমন কিছু একটা ভারী বা দামি নয়। কাঠের পুতুল, জলচৌকি, বাতিদান, ফুলদানি, দোয়াতদানি, ঠাকুরের সিংহাসন, এই সবই সে তৈরি করে। কিন্তু ছোট কাজ হলে কি হবে? সেই সব ছোট ছোট জিনিসের গায়ে এমন সব বিচিত্র আশ্চর্য রকমের ফুল, লতা, পাতা প্রভৃতি কারুশিল্প সে কুঁদে তোলে যে দেখলে চোখ আর ফেরানো যায় না। নিজে কখনো সে বেচতে যায় না তার তৈরি জিনিস। সাহেবপাড়া ও অন্যান্য বনেদি পাড়া থেকে বড় বড় নামকরা দোকানদারেরাই এসে খুঁজে কিনে নিয়ে যায় কানাই মিস্ত্রির হাতের তৈরি সব জিনিসগুলো। তারপর সেইগুলো যখন বিরাট দোকানের আলো ঝলমল সব সুদৃশ্য কাঁচের শোকেসের মধ্যে সাজিয়ে রাখা হয়, দামের কার্ড সুতো দিয়ে গেঁথে রাখা হয়, তখন তার আভিজাত্যের পাতায় কোথাও কানাই মিস্ত্রির নামগন্ধ খুঁজে পাওয়া যায় না। সকাল থেকে রাত 9টা এবং কোনো কোনো দিন হয়তো সারাটা রাতই কেটে যায় কাজের মধ্যে। তবে ওইগুলির বাসিন্দারা
মধ্যে মধ্যে কোনো স্তব্ধ নিশীতে শুনতে পায় একটি করুণ বেহালার সুর, একটা কান্নার ধ্বনি স্তব্ধ রাত্রির অন্ধকারে যেন বিনিয়ে বিনিয়ে কেঁদেই চলেছে। আজ প্রায় 12-13 বৎসরের উপরে গলির অধিবাসীরা দেখে আসছে কানাই মিস্ত্রি ও তার ওই খুপড়ির মধ্যে ছোট্ট কারখানা। কারো সঙ্গেই তার আলাপ নেই, কারো সঙ্গেই তার ভাব নেই, একা কানাই মিস্ত্রি। ইহ সংসারে কানাই মিস্ত্রির আপনার জন বলতে কেউ আছে কিনা তাও কেউ জানে না বা শোনেনি। ঘরটার অপরিসর খোলা দরজাটার সামনে গিয়ে দাঁড়ালেই দেখা যায় একটা হাঁটু একপাশে ভেঙে আর অন্য হাঁটুটা ভাঁজ করে কানাই মিস্ত্রি আপন মনে কাজ করে চলেছে ঠুকঠুক করে। কখনো কেউ গিয়ে সেই খোলা দরজার সামনে দাঁড়ালে বা নাম ধরে ডাকলে একবার হয়তো চোখ তুলে তাকাবে। খরিদ্দার হলে দু একটা কথায় কাজ ছেড়ে আপন কাজে মন দেবে। অন্য কেউ হলে কথাই বলবে না, যেন ভ্রুক্ষেপই নেই কে এলো কে গেল। সেদিনও শীতের মাঝরাতে একটা ময়লা চাদর গায়ে কানাই মিস্ত্রি আপন মনে একটা কাঠের বাতিদানের উপরে একটা মালতী লতা কুঁদে কুঁদে তুলছিল। নিঃশব্দ পদসঞ্চারে যে একজন তার সামনে এসে দাঁড়িয়েছে সেটা সে টেরও পায়নি। হঠাৎ একসময় কাজ করতে করতে সামনের দিকে চোখ তুলে তাকাতেই কানাই মিস্ত্রি দেখল একজোড়া কোমল শান্ত চোখের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ। 12-13 বৎসরের একটা মেয়ে, রোগাটে চেহারা, গায়ের রং কালো, কিন্তু অপরিচিতা ফুলটির মতোই যেন স্নিগ্ধ শ্যাম। মাথায় একরাশ ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালের দুপাশ দিয়ে তার কাঁধের সবটাই ঢেকে গুচ্ছে গুচ্ছে নেমেছে। মুখের আদলটি গোল, কিন্তু চোখ দুটির বুঝি তুলনা হয় না। গায়ের কোথাও কোনো অলংকার নেই, একমাত্র দুটি চারু কোমল মণিবন্ধে একগাছি করে লাল রেশমি চুড়ি ছাড়া। পরনে একটি মলিন রঙিন মিলের শাড়ি, গায়ে ততোধিক মলিন ছিন্ন একটা ব্লাউজ। হাঁটু ভেঙে বসে এক দৃষ্টে তাকিয়েছিল মেয়েটি কানাই মিস্ত্রির হাতের মধ্যে ধরা অসমাপ্ত বাতিদানিটার দিকে। কানাই মিস্ত্রি অবাক হয়ে খানিকক্ষণ মেয়েটির দিকে তাকিয়েই রইল। সে একটু বেশ আশ্চর্যই হয়েছিল। এ পাড়ার ছেলেমেয়েরা কখনো তার ছায়াও মারায় না, তাকে ভয়ের সঙ্গে দূর থেকে বরাবর পরিহার করে চলে। আর এও সে শুনেছে এ পাড়ার মায়েরা তাদের অশান্ত দামাল ছেলেমেয়েদের জুজু বুড়ো বলে তার নাম বলে ভয় দেখিয়ে শান্ত করে। কিন্তু ওই 12-13 বছরের মেয়েটির শান্ত চোখের দিকে তাকিয়ে কানাই মিস্ত্রি যেন কেমন একটু অবাকই হয়ে যায় এবং কয়েক মুহূর্ত সম্মুখে উপবিষ্ট নির্বাক মেয়েটির দিকে তাকিয়ে থেকে আবার নিজের কাজে মন দেয়। আরও মিনিট 15 কেটে গেল। আবার কানাই মিস্ত্রি মুখ তুলল। ঠিক তেমনি করেই বসে আছে মেয়েটি। জিজ্ঞাসা না করে পারে না কানাই মিস্ত্রি। কানাই মিস্ত্রির কথায় মেয়েটি ওর মুখের দিকে তাকালো, কি যেন বলবার চেষ্টা করে প্রত্যুত্তরে, কিন্তু ঠোঁট দুটি সামান্য একটু কেঁপে ওঠা ছাড়া আর কোনোই শব্দ বের হয় না। তারপর এক সময় মেয়েটি নিঃশব্দে যেমন এসেছিল তেমনি নিঃশব্দে উঠে চলে গেল। পরের দিনও আবার হঠাৎ একসময় কাজ করতে করতে
চোখ তুলে কানাই দেখল সেই মেয়েটি আজও তেমনি ওর সামনে নিঃশব্দে বসে আছে। তারপরের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি। সেদিন আর কানাই মিস্ত্রি চুপ করে থাকতে পারল না। প্রশ্ন করে, কে তুমি বলো তো, কাদের বাড়ির মেয়ে? আজও মেয়েটির ঠোঁট দুটি বারেকের জন্যে কেবল নিঃশব্দে কেঁপে উঠল মাত্র, কিছু শব্দই বের হলো না। কি নাম তোমার খুকি? আশ্চর্য, তবু মেয়েটি কথা বলে না। এমন সময় একটা প্রৌঢ়া দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাকে, নারানি, ও নারানি, নারানি, হতভাগী তুই এখানে এসে বসে আছিস, আর খুঁজে খুঁজে আমি হয়রান। বুড়ি এসে একেবারে সোজা মেয়েটির সামনে দাঁড়ালো। আপনার মেয়ে বুঝি? হতভাগী আমার নাতনি, বড় নক্কি মেয়ে। হ্যাঁ, নক্কি বটে, সব খেয়ে বসে আছে। আহা, তাও যদি কথা বলতে পারতো। চমকে তাকায় বুড়ির মুখের দিকে কানাই মিস্ত্রি। জিজ্ঞাসা করে, কেন, ও কি কথা বলতে পারে না? না বাবা। চমকে উঠল যেন কানাই মিস্ত্রি। নারানিকে নিয়ে বুড়ি চলে গেল। পরের দিন দ্বীপ্রহরে কানাই গত কয়েকদিনের অর্ধসমাপ্ত বাতিদানিটার উপরে সূক্ষ্ম মালতীলতার ধারে ধারে ছোট ছোট ফুলগুলো কুঁদে তুলছিল। নারানি এসে সামনে দাঁড়ালো। কানাই নারানির মুখের দিকে তাকিয়ে বললে, বসো বসো। নারানি বসে। ভীরু কম্পিত হাতে একটা কাঠের টুকরো আঁচলের তলা থেকে বের করে গিয়ে দিল কানাইয়ের হাতে। কি হবে এটা দিয়ে? আঙুল তুলে নিঃশব্দে একটি পুতুলের দিকে দেখালো নারানি। পুতুলটি একটি মেয়ের, কানাইয়ের হাতের তৈরি। মৃদু হাসল কানাই। তারপর হঠাৎ কি ভেবে নারানির হাতের থেকে কাঠের টুকরো নিয়ে হাত বাড়িয়ে পুতুলটা তুলে এগিয়ে ধরল নারানির দিকে। বললে, এই নাও। কিন্তু নিঃশব্দে মাথা হেলিয়ে প্রতিবাদ জানালো বোবা মেয়ে। নাও না, নাও না, মাথা হেলায় বোবা মেয়েটি। কানাই এইবারে যেন কি ভাবে। তারপর মৃদু কণ্ঠে বলে, বেশ, নতুনই একটা তোমাকে তৈরি করে দেব। নারানির দেওয়া কাঠের টুকরোটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ দেখে নিল কানাই মিস্ত্রি। তারপর বাটালিটা পাশ থেকে তুলে নিয়ে হাতুড়ির সাহায্যে কাঠের টুকরোটা কাটতে শুরু করলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কেটে যায়। কানাই একটা নতুন পুতুল করতে ব্যস্ত। রোজ বোবা মেয়েটা সামনে এসে বসে থাকে, নিষ্পলক দৃষ্টিতে কার্যরত কানাইয়ের দুটি হাতের দিকে তাকিয়ে থাকে। কাঠের টুকরোটা আজ আর নেই। ফুটে উঠছে শিল্পীর হাতের কারুকার্য করা একটা মুখ। কানাই যেন মেতে উঠছে কি এক নেশায়। চোখ দুটো ঠিক যেন আসছে না, ওষ্ঠের নিচের কোমল ভাঁজটি যেন ঠিক ফুটছে না। কানাইয়ের মন খুঁতখুঁত করে। 5ম দিনে বোবা মেয়েটি আর এলো না, 6ষ্ঠ দিনেও না। কানাইয়ের হাতের কাজ কিন্তু এদিকে শেষ হয়েছে। ওই কাজটি শেষ হবার পর যেন কিছুতেই কানাইয়ের কাজে আর মন বসছে না। সর্বক্ষণ কেবল তৈরি পুতুলটার সামনে বসিয়ে রেখে নির্বিশেষে সেই দিকে তাকিয়ে থাকে কানাই। আর কান দুটো তার ক্ষীণ একটা পদশব্দের আশায় আশায় উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু কোথায় সেই বোবা মেয়ে নারানি? মেয়েটি আসতো এইমাত্র,
জানেও না কানাই কোথায় ওই গলির মধ্যে কোন বাড়িতে মেয়েটি থাকে। ঠিকানা তার জিজ্ঞাসাও করেনি এবং জিজ্ঞাসা করবার প্রয়োজনও কোনোদিন বোধ করেনি। 9 দিনের দিন সন্ধ্যার পর এলো একজন চেনা খরিদ্দার। প্রায় লোকটা এসে কানাইয়ের হাতের তৈরি জিনিস তার দোকানের জন্য কিনে নিয়ে যায়। আজও সে এসেছিল নতুন কিছু কিনতেই, কিন্তু এসে দেখল বাহ্য জ্ঞান হরিত হয়ে মিস্ত্রি যেন বসে আছে। চমকে মুখ তুলে তাকালো কানাই মিস্ত্রি আগন্তুকের দিকে। ইতিমধ্যে সামনের কাঠের তৈরি মুখখানার দিকে নজর পড়েছিল আগন্তুকের। বিস্ময় ভরা কণ্ঠে বলে, বাহ, চমৎকার চমৎকার মুখখানি তো করেছো মিস্ত্রি। হ্যাঁ দেখি। শোনা বলছি। কি হলো? কি 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 চাও এখানে? হ্যাঁ কি চাও? বাবা, যাও বলছি, যাও যাও। কেন মিস্ত্রি? আমি যে কিছু সওদা করতে এসেছিলাম। বেচবো না, তোমাদের আর কিছু বেচবো না। যাও 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 এখান থেকে যাও। ওরে বাবারে, এ কি লোক রে! আগন্তুককে হগত্যা স্থান ত্যাগ করতেই হলো। কিন্তু তারপর আরো 7টা দিন কেটে যায়। বোবামে নারায়ণীর কিন্তু পাত্তা পাওয়া যায় না। আবার একদিন তারপর মিস্ত্রি কাজে হাত দেয়। সুন্দর একটা নকশা কাটা কাঠের জলচৌকি তৈরি করে তারই উপরে কাঠের মুখখানা বসিয়ে একধারে রেখে দেয় কানাই মিস্ত্রি। দেখতে দেখতে ক্রমে 4টি মাস কেটে যায়। জলচৌকির ওপর সেই কাঠের মুখখানা তেমনি বসানো আছে। কানাই মিস্ত্রি অপেক্ষার উগ্রতাটা যদিও আজ অনেক কমে এসেছে, কিন্তু আজও মধ্যে মধ্যে কোনো কাঠের টুকরোর বুকে কিছু কুঁদে তুলতে তুলতে অন্যমনস্ক মিস্ত্রি অদূরে জলচৌকির ওপর রক্ষিত কাঠের সেই মুখখানির দিকে নির্নিশেষে তাকিয়ে থাকে। দাড়িগোঁফ ভরা মুখখানির মধ্যে ধারালো ছুরির ফলার ঝকঝকে চোখের তারা দুটো হঠাৎ যেন কেমন জলে চকচক করে ওঠে মুহূর্তের জন্যে। আরো 10 বছর পরে গলির মধ্যে কানাই মিস্ত্রির সেই কাঠের ছোট্ট কারখানাটি তেমনি আছে। তবে লোকটার অনেক পরিবর্তন হয়েছে। শীর্ণ পাকানো দেহটা যেন কেমন ধনুকের মতো বেঁকে গিয়েছে। ঝাঁকড়া চুল ও গোঁফদারি পেকে সব সাদা সোনের মতো হয়ে গিয়েছে। চোখের ক্ষীণ দৃষ্টিতে আজকাল আর নজর চলে না বললেই হয়। তবু সেই ক্ষীণ দৃষ্টি দিয়েই ঠুকঠুক করে কাজ করে কানাই মিস্ত্রি। তবে আগের চাইতে অনেক ধীরে, অনেক আস্তে। সামান্য একটা ফুল লতা তুলতেই প্রায় 10-15 দিন লেগে যায়। তাও আগের মতো হয় না। সেই অত্যাশ্চর্য কারুশিল্পকে সে যেন আর ফুটিয়ে তুলতে পারে না। গলির মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে। নতুন যে চওড়া রাস্তাটা বের হয়েছে, পূর্ব দিকের কিছুটা অংশ তার কবলে পড়েছে। 2-4টে নতুন বাড়িও উঠেছে। ইদানিং আর তেমন কাজ না করতে পারার জন্যে অত্যন্ত অভাব দেখা দিয়েছে। মাঝে মাঝে তাই কতকটা বাধ্য হয়েই শীর্ণ বার্ধক্যপীড়িত দেহেও উপোস দিতে হয় কানাই মিস্ত্রিকে। আগের সেই শিল্প প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে না। তাই ইদানিং কয়েক বছর ধরেই তার হাতের তৈরি জিনিসের দাম এবং চাহিদা দুটোই কমে গিয়েছে। পেটের জ্বালা বড় জ্বালা। শেষ পর্যন্ত একদিন কানাই মিস্ত্রিকে বের হতে হলো গোটা 2 কাঠের ফুলদানি আর সেই মুখখানি একটা জীর্ণ থলির মধ্যে করে নিয়ে। কিন্তু দীর্ঘদিনের অনভ্যাসের ফলে এবং অনাহারের ক্লান্তিতে পা দুটো তার কাঁপতে থাকে।
প্রথম প্রথম নিজেই সে বহুকাল আগে হাতের তৈরি জিনিস নিয়ে কলেজ স্ট্রিটে কমলা স্টোরসে বিক্রি করতে যেত। তারপর তার হাতের কাজের সুখ্যাতি এবং প্রশংসা ছড়িয়ে পড়ায় তাকে আর নিজে থেকে বিক্রি করার জন্য যেতে হতো না। দোকানদাররাই খোঁজ নিয়ে তার ঘরে আসতো মাল কিনতে। বহুকাল পরে কানাই মিস্ত্রি কমলা স্টোরসের সামনে এসে দাঁড়ালো, কিন্তু দোকানেরও আজ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে দীর্ঘ কয়েক বৎসরের ব্যবধানে। সুদৃশ্য আলো ঝলকিত সব শোকেসগুলো রকমারি সব দামি দামি জিনিসপত্রে ঝলমল করছে যেন। কাউন্টারে সব নতুন সেলসম্যানরা ব্যস্ত খরিদ্দারদের নিয়ে। নানা বয়সী অগুন্তি সব খরিদ্দারদের ভিড়ে কমলা স্টোর্স যেন গম গম করছে। কমলা স্টোর্সের মালিক অরবিন্দবাবুরই খোঁজ করে কানাই মিস্ত্রি কাউন্টারের দিকে যায়। ছোকরা মতো একজন সেলসম্যান মৃদু হেসে বলে, অরবিন্দবাবু? তিনি তো আর এখন এ দোকানের মালিক নন, এখন নতুন মালিক রমেন বাবু। কিন্তু কি দরকার তোমার মালিককে? কিছু কাঠের তৈরি জিনিস এনেছিলাম। ওসব জিনিস আমরা রাখি না, তুমি অন্য কোথাও গিয়ে চেষ্টা করো, যাও। ভালো ভালো জিনিস ছিল বাবু। আরে না না, তুমি যাও, অন্য কোথাও যাও, যাও। বাধ্য হয়েই তখন কানাই মিস্ত্রিকে বের হয়ে আসতে হলো দোকান থেকে। ফুটপাতটা ক্রস করতে গিয়েই মাথার মধ্যে হঠাৎ যেন কেমন ঝিকমিক করে ওঠে। ঘুরে টুলে পড়ে যায় কানাই। আর ঠিক সেই সময় একটা গাড়ির ধাক্কা খেয়ে পড়বার সঙ্গে সঙ্গেই কানাইয়ের হাতের থলি থেকে ছিটকে কাঠের ফুলদানি দুটো এবং সেই মুখখানা রাস্তায় গড়িয়ে পড়ে। কাঠের তৈরি মুখটা গড়াতে গড়াতে এসে একটা লোকের পায়ের ওপর পড়তেই তিনি উফ করে উঠলেন। কি? তারপর রাস্তার আলোয় পায়ের কাছে নজর পড়তেই তিনি যেন চমকে ওঠেন। দোকানের শোকেসের উজ্জ্বল আলো পায়ের কাছে এসে পড়েছে। সেই আলোয় কাঠের তৈরি মুখখানের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভদ্রলোক। তারপর ধীরে ধীরে নিচু হয়ে কাঠের মুখখানি তুলে নিলেন। নির্নিমেষে তাকিয়ে রইলেন সেই মুখখানির দিকে। পাশেই দণ্ডায়মান তার স্ত্রী জিজ্ঞেস করেন, কি কি হলো? দেখো দেখো সীতা, কি দেখছো না? অবিকল সেই মুখ। কার কার মুখ গো? না না, তুমি তো দেখোনি তাকে। আমার এক বোবা বোন ছিল, নারায়ণী। গাড়ি চাপা পড়ে 10 বছর আগে হঠাৎ মারা যায়। আশ্চর্য, অবিকল যেন নারায়ণীরই মুখখানি। চেপে ধরেন ভদ্রলোক মুখখানি বুকের মধ্যে করে। দু চোখের কোলে জল ভরে এসেছে। ওদিকে ততক্ষণে রক্তাক্ত কানাই মিস্ত্রিকে, যে ভদ্রলোকের গাড়ির তলায় সে একটু আগে চাপা পড়েছিল, তারই গাড়িতে ধরাধরি করে তুলছে সকলে। অস্ফুট ক্ষীণ কণ্ঠে কানাই মিস্ত্রি বলতে থাকে, না না, তোকে আমি বেচবো না, তোকে আমি বেচবো না নারায়ণী, তোকে আমি বেচবো না, তোকে আমি বেচবো না নারায়ণী, তোকে আমি বেচবো না, বেচবো না, বেচবো না। শেষ হলো আজকের গল্প একখানি মুখ। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন
এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।